হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আপনারা দেখছেন আমার অফবিট সুন্দরবন ভ্রমণ সিরিজ। এই সিরিজের আগের পর্বে আমি আপনাদের নিয়ে গেছিলাম উত্তর 24 পরগনার এক ছোট্ট গ্রামে, যার নাম কালীতলা। এই কালীতলায় কিন্তু গড়ে উঠেছে একটি নতুন ইকো ট্যুরিজম রিসোর্ট, যার নাম সুন্দরবনের রূপকথা। সেখানে আমরা 1 নাইট 2 ডেজের জন্য গিয়েছিলাম। আমাদের সেখানে পৌঁছানোর গল্প, সেখানে থাকার গল্প, সেখানে রুম ট্যুর, খাওয়া দাওয়া এবং আরও নানা অভিজ্ঞতা নিয়েছিল এই ট্রাভেল সিরিজের প্রথম পর্ব। যারা কোনো কারণে দেখে উঠতে পারেননি বা নোটিফিকেশন পাননি, তাদের জন্য রইল একটা ছোট্ট রিক্যাপ। আর এর বাদেও আপনারা যারা আরও বিস্তারিতভাবে সমস্ত জিনিস দেখতে চান বা শুনতে চান, পেয়ে যাবেন এই সিরিজের ফার্স্ট এপিসোডের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল, তাহলে এই গোটা ট্রাভেল সিরিজটার কন্টিনিউইটিটা বুঝতে সুবিধা হবে। বিরাটি থেকে সকাল সকাল হাসনাবাদ লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম হাসনাবাদে। হাসনাবাদ থেকে এই ইকো ট্যুরিজম রিসোর্টটার দূরত্ব 50 কিলোমিটার। সরাসরি একদম রিসোর্টটা অবধি গাড়ি করেও যাওয়া যায়, কিংবা পাবলিক ট্রান্সপোর্টে ভেঙে ভেঙেও সেখানে পৌঁছানো যায়। আমরা একটি অটো করে প্রথমে হাসনাবাদ স্টেশন থেকে পৌঁছে যাই লেবুখালীর জেটিঘাট। লেবুখালীর এই জেটিঘাট থেকে মাত্র প্রতিজন 3 টাকা খরচ করে কিন্তু আপনারা নৌকায় পারাপার করে পৌঁছে যেতে পারেন হচ্ছে ওই পারে, যেটার নাম হচ্ছে দুলদুলি। দুলদুলি থেকে আবার অটো নিয়ে এই মিনিট 50-এর যাত্রা অতিক্রম করলেই আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারেন সুন্দরবনের রূপকথায়। এর বাদেও বলেছিলাম, যারা কলকাতার দিক থেকে সরাসরি নিজের 4 চাকা গাড়ি নিয়ে যেতে চান, এমনকি ট্যুরিস্ট ভেহিকেল, বাস এইসব নিয়েও যেতে চান, তারা কিন্তু খুব অনায়াসেই 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন সুন্দরবনের রূপকথাতে। আমাদের এবার যে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার গোটাটাই কিন্তু আমরা গেছিলাম উত্তর 24 পরগনা হয়ে। সাধারণত আমরা যারা সুন্দরবন গিয়ে থাকি, রুটটা শুরু হয় ক্যানিং হয়ে, যা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। সেজন্যই বোধহয় আমাদের এই ভ্রমণ কাহিনী একেবারেই আলাদা। এর আগের পর্বে দেখিয়েছিলাম আমরা আমাদের রিসোর্টে পৌঁছে ব্রেকফাস্ট সেরে নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের অ্যালটেড কটেজে। এই যে রিসোর্টটা, এটা গোটাটাই কিন্তু একেবারে নতুন হয়েছে। এখানে রুম বলুন, বাথরুম বলুন, সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন্ড এবং ওয়েল ডেকোরেটেড। এনাদের এই রকম লাক্সারি রুম শুরু হয় মাত্র 1900 টাকা থেকে। এর বাদেও যারা প্যাকেজ করে ঘুরতে চান, তাদের জন্য বলে রাখি, 1 নাইট 2 ডেজের প্যাকেজ শুরু হচ্ছে 2100 টাকা থেকে, এবং 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ, যেখানে ওনারা জঙ্গল সাফারি করিয়ে থাকেন, সেই প্যাকেজের রেট মোটামুটি এই 6 থেকে 6100 টাকার মধ্যে ঘোরাফেরা করে, ডিপেন্ডিং আপন সিজন। এই নতুন গড়ে ওঠা সুন্দরবনের রূপকথা কিন্তু একটি পেট ফ্রেন্ডলি রিসোর্ট। এখানে আপনারা যারা ড্রাইভার নিয়ে আসছেন, তাদের জন্য থাকার জন্য আছে এরকম ডরমিটরি ব্যবস্থা, এবং লাঞ্চ হোক, ডিনার হোক, কিংবা ইভিনিং স্ন্যাক্স খাবার জন্য আছে নানা রকম মেনুর অপশন। আপনারা যারা প্যাকেজে আসছেন, তারা তো খাবার আগে থেকেই প্রি রিজার্ভ করতে পারেন। এর বাদেও আলাকাটাতে খাবার অনায়াসে অর্ডার করে খাওয়াই যেতে পারে। রিল্যাক্সিং অ্যাক্টিভিটি হিসেবে এখানে আপনারা এনজয় করতে পারেন ফিশিং, সানসেট, বোট রাইড এবং আরও নানা কিছু। এইরকম সমস্ত গল্প এবং নানা মজার অভিজ্ঞতা নিয়েছিল আমার প্রথম পর্ব। আজকের এই নতুন পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু গল্প যা আগের পর্বে সময়ের কনস্ট্রেন্টের জন্য শেয়ার করা হয়ে ওঠেনি। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সুন্দরবনের রূপকথা এবং আমাদের এই অফবিট সুন্দরবন ভ্রমণের নতুন গল্প। সুন্দরবনে সন্ধে নেমে গেছে, আর এখানে ঠান্ডাটাও সন্ধে নামার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। আমরা যে প্যাকেজটির কথা আপনাদের বারবার বলছি, সেই প্যাকেজ অনুযায়ী আমাদের এবার ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পালা। ইভিনিং স্ন্যাক্সে সাধারণত চা বা কফি থাকে, তার সঙ্গে চিকেন পকোড়া থাকে। তো আমাদের রুমে অলরেডি দাদা এসে দিয়ে গেলেন। দেখি আপনাদের খেয়ে জানাতে পারবো কেমন লাগছে। তবে তার আগে আলো জ্বলে গিয়ে রিসোর্টটা বাইরে থেকে কেমন লাগছে সেটা একটু অবশ্যই আপনাদের দেখাতে চাই। এই দেখুন কি যে সুন্দর লাগছে। আর এই রিসোর্টের যেটা একটা না মূল সৌন্দর্যের ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা কটেজ একটু ইনক্লিনেশনে একটার থেকে আরেকটায়। মানে আপনি দেখলে বুঝতে পারবেন, একটার যেখানে বাউন্ডারিটা শেষ হচ্ছে, তারপরেরটা আরেকটু এগিয়ে, তারপরেরটা আরেকটু এগিয়ে, সো অন অ্যান্ড সো ফোর্থ।
এই জন্য না দারুণ লাক্সারি স্ল্যান্টিং ভাবে আলোগুলো জ্বলছে, তো ঝলমল করছে আশপাশটা। আর এইটা হচ্ছে আমাদের কটেজটা। Beneath the starlit sky, our love's secret line, like leaves we soar so high. Beneath the moonlight, the soft touch your hand in mine gets me every time. আমাদের এই ঠিক ঘর, আর এবং ঘরের পাশেই কিন্তু ব্যবস্থাপনা আছে বারবিকিউয়ের। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। মা যে জায়গাটা দাঁড়িয়ে আছে, আগে এই অংশটা দেখাই। এখানেও একদম লাইটস দিয়ে ডেকোরেট করা, এখানে বসার জায়গা প্রচুর। আর এই দেখুন এখানে চেস বোর্ড আছে, যারা চেস খেলতে চান চেস খেলতে পারেন। কি যে ভালো লাগছে আশপাশটা, এই দেখুন। আর এই জায়গাটা থেকে বেরোই, এখানে চলছে বারবিকিউ। এই তো যা গন্ধটা ছেড়েছে, জমে গেছে, দারুণ দারুণ। বারবিকিউ হয়ে গেছে নাকি? আচ্ছা দাদা, এতে কি কি সরঞ্জাম আছে আজকে বলো একটু। চিকেন আছে, আচ্ছা, আপনার ফুলকপি আছে, আচ্ছা, আর পনির। পনির, তিনটে আইটেমে আজকে বারবিকিউ। আপনাদের এই যে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট দেখালাম, যারা আপনারাও বিকেলে এসে নিজেদের জন্য এরকম বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করাতে চান, চিকেন বারবিকিউর 1 কেজি বারবিকিউয়ের জন্য খরচ পড়বে ₹750। আর যারা ভেজ এরকম স্কিওয়ার্স নিতে চান, পার স্টিক কিন্তু খরচ $70। আচ্ছা, বারবিকিউয়ের খাবার দাবারের স্বাদের ব্যাপারটা একটু বলে দিই। টানা তো বিকেল থেকে খাওয়া হচ্ছে, একবার দেখলেন চিকেন পকোড়া খেলাম, কফি খেলাম, তার একরকম স্বাদ। তবে এই বারবিকিউটা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে। ওনাদের প্রেজেন্টেশনটা ভীষণ ভালো লেগেছে, এবং শুধু যারা চিকেন খান তা নয়, যারা ভেজ আইটেমসেরও বারবিকিউ করতে চান, দেখালামই, পনির বলুন, ফুলকপি বলুন, সেসবেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। এবং স্পেসিফিক্যালি বিং আ চিকেন লাভার, এটুকু বলতে পারি চিকেনের স্বাদটা অনবদ্য, দারুণ খেতের। এবং এই যে ওভারঅল পরিবেশ রিসোর্টের, এই বাইরে যে ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে বোধহয় যেন আরও ভালো লাগছে। রাত্রির বেলা এখানে এখন এই 10:30 মতো বাজে, আমরা ডিনার করতে যাচ্ছি। কি প্রবল ঠান্ডা, বিশ্বাস করবেন না। এই মেঝে টেঝে সমস্ত চত্বর হিম পড়ে পুরো ভিজে গেছে। আশপাশটা যেন দেখে মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হয়েছে, অসম্ভব ঠান্ডা। মানে এখানে রাত্রির বেলা ওই 11-12 মতো টেম্পারেচার। আর সামনেটা দেখছেন, একটু জুম করে দেখাই কিরম কুয়াশাটা হয়েছে। এখানে এসে অ্যাকচুয়ালি শীতটা ফিল করা যাচ্ছে। ডাইনিং এরিয়াটা পুরোটা কুয়াশায় ঘিরে গেছে, মোহময় পরিবেশ লাগছে। হ্যাঁ, কুয়াশায় ঘেরা। সকালবেলা যেহেতু এই রিসোর্টে পৌঁছে আমরা ফিশ থালি নিয়েছিলাম, রাত্রিবেলা ফর আ চেঞ্জ সেই জন্য আমরা মাটন থালিটা অপ্ট করি। আমার যদি একদম নিউট্রালি বলতে হয়, আমার সকালের খাওয়া ফিশ থালিটার থেকে রাত্রিরের মাটন থালিটা অনেক বেটার লেগেছিল। তবে ওনাদের রেকমেন্ডেশন আপনারা ডাক মিট দিয়ে যে থালিটা হয় সেটাও নিতে পারেন, ওটা কিন্তু ওনাদের স্পেশালিটি। মাটনটা বেশ ভালো লাগলো। আমি সকালে মাছ খেয়েছিলাম। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন জানেন আমি একটু মিট লাভার, তো আমার মাটন অন্যতম প্রিয় একটা জিনিস, এবং ওনাদের এই ঘরোয়া রান্না খুব ভালো লেগেছে। আজকে যে কটা পদ খেলাম সকাল থেকে, যদি মূল হাইলাইট কিছু বলেন, যে কোনো খাবারই খুব রিচ নয়, খুব তৈলাক্ত নয়, খেয়ে কোনো অ্যাসিডিটি হওয়ার সুযোগ নেই। সমস্ত রান্না একদম ঘরোয়াভাবে করা, এবং ঘরোয়া স্বাদটার কিন্তু একটা ছাপ আছে প্রত্যেকটি রান্নার মধ্যে।
গুড মর্নিং এভরিবডি। দ্বিতীয় দিন সুন্দরবনের রূপকথা, এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখানে সকালের দিকটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, এবং যেটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা তো একটা প্রত্যন্ত গ্রাম ধরতে পারেন, একেবারেই নিরিবিলি, জানেন, কোনো ডিস্টারবেন্স নেই, আওয়াজ নেই, লাউড মিউজিক নেই, কিচ্ছু নেই। এবং এখানের হাওয়াও যেটা বয় সেটাও খুব ফ্রেশ, আশপাশটা গোটাটা ধানের ক্ষেত, এবং সত্যিই খুব স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে কেটেছে প্রথম দিনটা। আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে এখানের যারা ওনার তাদের মধ্যে একজন অবশ্যই ছিলেন যে দিদি রিসোর্টটি দেখভাল করেন, তো তার ব্যবহারে আমরা মুগ্ধ। অনেক দিন পরে সত্যি কথা বলতে এরকম মনে হলো যে কোনো রিসোর্ট বা হোটেলে নয়, কারুর বাড়িতে এসে উঠেছি। উনি ঠিক সেভাবেই ট্রিট করছেন, সেভাবেই যত্ন করার চেষ্টা করেছেন, যেটা আমাদের কাছে একটা বিরাট বিরাট পাওনা। এই যে সামনের অংশটা দেখছেন, এই ছোট জলাশয়, সুইমিং পুল, সেটার কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এবং এখানে একটা ওই ফিশিংয়ের ব্যবস্থাপনাও আছে, সেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো। যদিও আপনারা যে মাছ ধরবেন সেগুলোকে আবার সেই জলাশয়তেই ফেরত দিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, মানে যারা একটা লেজার অ্যাক্টিভিটি হিসেবে কিছু ভাবছেন, ওনাদের কিন্তু খুব সুন্দর ফিশিংয়ের ব্যবস্থাপনা আছে, দেখাবো একটু পরে। চলুন দেখা যাক ব্রেকফাস্টে আমাদের জন্য কি আছে। আচ্ছা, আমরা এবার এসেছি ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে এখানে সাধারণত যে আইটেমগুলো থাকে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, তরকারি, একটা ফ্রুট স্যালাড, ডিম সেদ্ধ, মিষ্টি। এবার বলে রাখা ভালো, ইন কেস আপনারা কেউ লুচি খেতে চান না, সেক্ষেত্রে যদি ওনাদের আগের দিন জানিয়ে দেন, অল্টারনেটিভলি রুটির ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। এটা কিন্তু ইউজুয়াল প্ল্যাটার, আপনারা যারা প্যাকেজেও আসছেন এই ব্রেকফাস্টটা ইউজুয়ালি সার্ভ করা হয়। আচ্ছা, এই 1 নাইট 2 ডেজের প্যাকেজে যারা আসবেন, এতক্ষণ তো আপনাদের রিসোর্ট কেন্দ্রিক ঘোরার সমস্ত তথ্য দিলাম, তবে এখানের একটা লোকাল সাইট সিইং ভিজিট হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে ঝিঙেখালির বিট অফিস, এবং ওখানের একটা ওয়াচ টাওয়ার মতো আছে। ওই জায়গাটা রিসোর্ট থেকে একদম কাছে। যাওয়ার পথটা আপনাদের দেখাবো। আমরা যে কালীতলায় আছি, কালীতলার যেটা মার্কেট এরিয়া, সেখানে একটা আবার লঞ্চ ঘাট মতো আছে। আমরা এখন ওদিকেই এগোচ্ছি, এই অটো এসে গেছে, তো ওই জায়গাটা ঘুরে নিই। আর তারপরে ইন্ডো বাংলাদেশ বর্ডার যেটা 0 পয়েন্ট, সেই জায়গাটা আছে, এখানে একটা মন্দির আছে, এরকম আরও লোকাল টুকটাক কিছু জিনিস দেখবার আছে, তো সেগুলোই আমরা কভার করতে বেরোচ্ছি। কি অভিজ্ঞতা হচ্ছে আপনাদের দেখাতে থাকবো। আমাদের এবার এই অফবিট সুন্দরবন যে ভ্রমণ চলছে তার দৈর্ঘ্য ছিল মাত্র 1 নাইট 2 ডেজের। সেজন্য আমরা দ্বিতীয় দিনটা লোকাল সাইট সিইং করেছি। তবে যারা 2 নাইট 3 ডেজের জন্য এখানে আসবেন, তারা অবশ্যই জঙ্গল সাফারি করবেন, এবং জঙ্গল সাফারিতে ঠিক কী কী পয়েন্টস দেখায় সেটা আপনাদের একটু পরে আরও ডিটেলসে বলছি। তবে আমরা যারা 1 নাইট 2 ডেজের জন্য এসেছিলাম, তাদের জন্যও কিন্তু একটা ছোট্ট মানে এই লঞ্চে করে ভ্রমণের ব্যবস্থা থাকে। সেটা কীরকম, সেটা চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা কালীতলা মার্কেটের সংলগ্ন এই যে লঞ্চ ঘাট, সেখানে এলাম। একটাই সমস্যা হচ্ছে আজকে একটা শুক্রবার। এবার শুক্রবারে কিন্তু এখানের যেগুলো বিট অফিস, সেখানে এন্ট্রি অ্যালাউড নয় অ্যাক্রস সুন্দরবন, যেটুকু আমি শুনলাম। এখানে নিয়ারেস্ট যেটা বিট অফিস, ঝিঙেখালির বিট অফিস, সাধারণত সেখানে ঢুকতে দেয়। সেখানে একটা ওই বোধহয় সল্ট পিট মতো করা আছে, তো ওয়াচ টাওয়ার থেকে সেখানে দেখাও যায়। বাট আপাতত সেসব হবে না, আমরা একটা ইউজুয়াল যেরকম সুন্দরবনের বোট রাইড হয় সেটাই করব। এবং এই শীতের সকালে খুব একটা খারাপ লাগবে না আশা করি। চলুন রওনা দেওয়া যাক। আচ্ছা, এই যে দাদাকে দেখছেন, ইনি হচ্ছেন এই কালীতলা বাজারের এই যে মানে লঞ্চের ঘাট, এখান থেকে ইনি বোটিং সার্ভিস প্রোভাইড করে। তো রিসোর্টে যদি যোগাযোগ করেন, দাদা কিন্তু ঘুরিয়ে দেবে। দাদা, মোটামুটি সারাদিনের ট্যুরে তোমরা কি কি দেখাও বলো বড় লঞ্চে? সাধারণত একদিনে আমাদের 3খানা স্পট হয়। আচ্ছা, নর্থ সাউথ ভাগ আছে দুটো। আচ্ছা, আমাদের নর্থে আছে আপনার ঝিঙাখালি বিট, হ্যাঁ, বুড়িডাবরি বিট, হ্যাঁ, হরিখালি বিট। আচ্ছা, আরেকটা কথা বলো তো, যে মানে উত্তর 24 পরগনার শেষ মাথাটা কোথায় সুন্দরবনের, তারপরে দক্ষিণার্ধে ঢুকছো তোমরা? দক্ষিণ ওইভাবে তো সাধারণত সীমারেখা নেই। আচ্ছা, এইবার আমাদের আঞ্চলিক ভাবে ভাগ করা আছে। আচ্ছা, দেখা যাচ্ছে আমাদের মানে তুমি ধরো বুড়ির ডাবরি যাচ্ছ, সেটা কি দক্ষিণ 24 পরগনা উত্তরে? আচ্ছা,
এবার আপনার সাউথ গেলে হয় আপনার কুমিরমারি থেকে শুরু হচ্ছে সাউথটা, বুঝেছি। মানে নদীতে বিভক্ত করা। আচ্ছা, উত্তর দক্ষিণটা বুঝেছি। নদীটা পার হলে ওপার দক্ষিণ এপারটা উত্তর। বুঝেছি। এবার ওখান দিয়ে শুরু হচ্ছে আপনার সজনাখালি, সুদান্নখালি, দোবাকি। হ্যাঁ, যেটা ওটা তো সাধারণ, যেটা আমরা করে থাকি। হ্যাঁ, তো ওটাই আমার জানার ছিল। থেকে ভালো জঙ্গল হচ্ছে আপনার মোটামুটি আমাদের উত্তরের দিকে, একদম কোর এরিয়া হরিখালি। আচ্ছা, এবং প্রথম থেকেই শুরু জঙ্গল আর শেষ জঙ্গল আপনার। আচ্ছা, তাহলে তোমার রেকমেন্ডেশন থাকবে হরিখালি যাওয়া। একদম। ঠিক আছে, ভালো থেকো দাদা, টাটা। এসে গেছে আমাদের বোট, এতে করেই আজকে আমরা জলপথে সুন্দরবন ভ্রমণ করব। আচ্ছা, আপনাদের যেরকম বলছিলাম, এই রিসোর্ট থেকে 1 নাইট 2 ডেজের প্যাকেজের মধ্যে এই বোট রাইডটা তো ওনারা করায়। তো সাধারণত মানে শুক্রবার বাদে যারা আসবেন তারা ঝিঙেখালির যেটা বিট অফিস, সেখানে নামতেও পারবেন, ওয়াচ টাওয়ারে যাওয়া যায় এবং ওই ভালো আশপাশের একটা জঙ্গলের ভিউ পাওয়া যায়। আর খেয়াল করে দেখবেন এই যে অংশটা আমার উল্টো দিকে, এই যে কেওড়া গাছ, এগুলো এই কেওড়া গাছের এদিকটা কিন্তু গোটাটা ফেন্সিং করা। তো এটা অলরেডি সুন্দরবনের মূল এরিয়াই ধরতে পারেন। আবার এই বোটগুলোই কিন্তু মরিচঝাঁপি অবধিও যায়। তো ডিপেন্ড করছে আপনারা কি কি দেখতে চান, কতটা সময় হাতে আছে। মোটামুটি এরকম একটা প্রাইভেট বোটে যদি লোকালি এক্সপ্লোর করতে চান ঘন্টাখানেক, 1000 খানেক টাকা মতো খরচ পড়বে। আর এই কালীতলা মার্কেটের এই যে লঞ্চের কি বলবো যে অফিস, এখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। ওনাদের বলে দিলে বড় লঞ্চও যদি লাগে, ধরুন গোটা দিন ট্রিপের জন্য বা এরকম ছোটোখাটো এক্সকারশনের জন্য, সবটাই পাওয়া যাবে। দেখুন আমাদের নৌকা এই যে একদম পাড়ের কাছে এসছে, তো কত এরিয়াল রুটস দেখুন মাটির থেকে জেগে আছে। আমাদের এই ঘন্টা দেড়েকে ছোট্ট লঞ্চ রাইডটা কমপ্লিট করে আমরা রওনা হই আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের সেদিনকার পরবর্তী গন্তব্যটি ছিল শামশেরনগর। শামশেরনগরের এই বনবিবি মন্দির দেখতে আমরা পৌঁছে গেছিলাম। বনবিবিকে বলা হয় জঙ্গলের আরাধ্য দেবী। এখানের হিন্দু হোক কিংবা মুসলিম যারা নাগরিক থাকেন, তারা কিন্তু সবাই এই বনবিবির পুজো করে তবে জলপথে বেরোন। এখানে এই দেবীর অসম্ভব রকম একটা ভক্তি আছে গ্রামের মানুষের মধ্যে। এখানের এই মন্দিরটি যে এত সুন্দরভাবে নির্মাণ করা বা এখানে গিয়ে এতটা ভালো লাগবে তা সত্যিই কিন্তু আমার জানা ছিল না। এই প্রথম ওনার দর্শন পেলাম। আমার ভিডিওর মারফতে আপনারাও ওনার কাছে অবশ্যই নিজেদের মনস্কামনা জানাতে পারেন এবং পরবর্তীকালে আপনারাও যারা সুন্দরবন যাবেন ওনাকে দর্শন করতে ভুলবেন না। আমি পৌঁছে গেছি আজকের ভিডিওর একদম শেষ অংশে। আগের ভিডিওটায় কেউ একজন কমেন্ট করেছিলেন, যেহেতু তুমি এবার কোলাবোরেশনে এসছো বা এটা একটা প্রমোশনাল ভিডিও, তাই কি কোনো খারাপ জিনিস বলবার তোমার অধিকার নেই বা তোমার চোখে পড়েনি?
কথাটা একেবারেই সেরকম নয়। আমি যখনই কোনো প্রমোশন করি এবং স্পেশালি এরকম নিউলি ইনগ্রেটেড রিসর্টের প্রমোশন করি, তখন কিন্তু আমার বলাই থাকে যে আমার যদি খারাপ কিছু লাগে আমি ইমিডিয়েটলি অ্যাজ ফিডব্যাক সেগুলো আপনাদের জানাবো এবং ভিডিওতেও বলবো। তাই যে কয়েকটা জিনিস আমার মনে হয় ওনাদের থিংস টু ইমপ্রুভের মধ্যে আছে সেগুলো আপনাদের বলি। প্রথমত, আমি যখন গেছিলাম তখন আমার ঘরে মনে হয়েছিল যে দুটো বাড়তি বালিশের প্রয়োজন, ঘরে একটা ইলেকট্রিক কেটল থাকলে সুবিধে হয়, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে বাথরুমে যদি একটা মগ বালতির ব্যবস্থা থাকে এবং ঘরে একটা এমার্জেন্সি কার্ডের ব্যবস্থা থাকে যেখানে এমার্জেন্সি কন্ট্যাক্টস এবং একটা কিউআর থাকে যেখান থেকে ফুড মেনুটা স্ক্যান করা যায়, এগুলো হলে ভালো। তবে এটুকু বলে রাখতে পারি, এই ফিডব্যাকগুলো ওনাদের জানানোর পর কিন্তু ওনারা সেগুলোকে ইনকর্পোরেট করার জন্য সমস্ত ব্যবস্থাপনা অলরেডি করে নিয়েছেন। যেহেতু ওনারা আমাদের দিয়েই প্রায় পথ চলা শুরু করেন, তাই এই ফিডব্যাকগুলোকে ইনকর্পোরেট করা কিন্তু ওনাদের ক্ষেত্রে খুব একটা কিছু কঠিন ছিল না। আশা করি আপনারা যখন পৌঁছবেন এই যে সমস্ত জিনিস যেগুলো আমাদের চোখে পড়েছিল সেগুলো আপনাদের আর চোখে পড়বে না, এটুকুই বলতে পারি। এবার ভিডিওটিকে শেষ করবার পালা। আমাদের এই এক রাত্রি দুদিনের যে সুন্দরবন ভ্রমণ তা একদম শেষ লগ্নে। এবার পালা সুন্দরবনের রূপকথাকে বিদায় জানানোর। আমার ওভারঅল যে স্টে সেটিকে আমি 10-এর মধ্যে 8.5 নম্বর দেব। আমার এই ট্রিপের যদি বলেন সবথেকে বড় পাওনা কিছু, সেটা হচ্ছে এনাদের ব্যবহার। আমি এটুকু আপনাদের নিশ্চিন্তে বলতে পারি যে থাকা খাওয়া ঘোরা এটা তো আছেই, তবে এই রিসোর্টে যারা আসবেন স্পেশালি যে দিদি দেখেন, তার যদি সঙ্গ পান আপনার ট্রিপটা মেমোরেবল হবে। অসাধারণ ভালো মনের একজন মানুষ, এরকম লোকজন আজকাল আর হয় না খুব একটা, এবং স্পেশালি রিসোর্ট ওনার, হোমস্টে ওনার, যারা একটু ব্যবসায়িক চিন্তা ভাবনা করেন তাদের থেকে অনেকটাই অন্যরকম এই মানুষটি। তো যাই হোক, আমার এইবারের এই ভিডিওটিকে শেষ করার পালা। ভালোয় খারাপে সব মিলিয়ে কিন্তু খুব ভালো কাটলো এই রিসোর্টে 2 দিন। আবার ফিরে আসবো কখনো, এবং আমার এই যে ভিডিও যারা আপনারা দেখলেন যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ করে দেওয়ার আগে নিচে দেয়া সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ডেইলি আপডেটস পেতে চান অবশ্যই আমার ইনস্টাগ্রাম লিঙ্ক যেটা ritam_roy সেটা অবশ্যই ফলো করে রাখবেন। সেখানে আমার ব্লগ পোস্ট হওয়ার আগেও কিন্তু আমি ছবি, ছোটোখাটো রিলস শেয়ার করতেই থাকি। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করলাম। আসছি একটা নতুন কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার।